আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কাছে দূরে যে যেখানে আছো, আমার প্রিয় ছেলেমেয়েরা, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। ছেলেমেয়েরা, আজকে ফিনান্স ক্লাস। ফিনান্সের আমরা যারা নিউ ফার্স্ট ইয়ার, যারা এখন কলেজে ভর্তি হতে যাচ্ছ, আমাদের ইতিমধ্যে কিন্তু আমাদের 2 মাস ক্লাস চলছে। এটা আমাদের দ্বিতীয় মাসের ক্লাস চলছে। আমরা শুরুতে অর্থায়নের সূচনা প্রথম অধ্যায় আলোচনা করেছিলাম, তারপর আমরা প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায়ে চলে এসেছি। মাঝখানে আমরা দ্বিতীয় অধ্যায়ের আবার দ্বিতীয় অধ্যায় না প্রথম অধ্যায় ছেলেমেয়েরা প্রথম অধ্যায় বোধহয় গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করেছিলাম, অর্থায়নের সূচনা, মানে জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করেছিলাম তোমাদের লাস্ট ক্লাসে। আর আজকে আমরা এর আগে আমরা ম্যাথ করছিলাম ধারাবাহিকভাবে, আজকে আমরা ম্যাথ করছি। আমরা যে ম্যাথটা করছি সেটা ঢাকা কমার্স কলেজের অনেক আগের একটা ম্যাথ, যেহেতু আমরা এখনো বই কিনিনি সবাই, এই জন্য আমরা এই টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করছি। এই টেস্ট পেপারটা 2020 সালের পরীক্ষার্থীদের ছিল। যাই হোক, আমাদের প্রশ্ন দিয়ে কথা, আমরা এই জন্য প্রত্যেকেই ছেলেমেয়েরা প্রশ্নটা সবার চোখের সামনে তুলে ধরো, ঠিক আছে? আমরা ঢাকা কমার্স কলেজের এই প্রশ্নটা আমরা, তোমরা যারা আমাদের ক্লাসটা দেখছো, আমরা এটা আমাদের কমেন্টসে দিয়ে দিব। তোমরা আমাদের সাথে ভালো করে বোঝার চেষ্টা করবে, পরে নিজেরা আবার না দেখে এটা করার চেষ্টা করবে। ইনশাল্লাহ তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ছেলেমেয়েরা, আমি ঢাকা কমার্স কলেজের প্রশ্নটা পড়ছি এবং তোমাদের আজকে থেকে ক খ মুখস্থ পড়া থাকবে, ঠিক আছে? আজকে থেকে যে যাদু থাকবে সেটা ক খ মুখস্থ করে আসবে। জনাব রিয়াদ শ্যামলী ব্যাংক লিমিটেড থেকে 9% হারে সুদে 1,50,000 টাকা ঋণ গ্রহণ করেছেন। তিনি আগামী 5 বছর ব্যাপী প্রতি বছরের শেষে শুধু আসল সহ ঋণের কিস্তি পরিশোধ করবেন। ছেলেমেয়েরা, কত টাকা ঋণ নিয়েছেন তিনি? 1,50,000 টাকা। কত পার্সেন্ট সুদে? 9% সুদে। ছেলেমেয়েরা, আর এই সুদটা তিনি প্রতি বছর শেষে কয় বছরে পরিশোধ করবে? 5 বছরে। আচ্ছা, বলেছে কি যে তিনি উক্ত ঋণের জন্য ব্যাংক কর্মকর্তার নিকট একটি পরিশোধ সারণী দেখতে চাইলেন, মানে ঋণ পরিশোধ সূচি, যেটাকে বলে ঋণ পরিশোধ সূচি দেখতে চাইলেন, এবং লক্ষ্য করলেন প্রতি বছর পরিশোধিত আসলের পরিমাণ বৃদ্ধি পাবে। প্রতি বছরে, এই আমার দিকে তাকাও তো সবাই, আমরা যখন ঋণ গ্রহণ করব, তখন আমরা যখন ঋণ পরিশোধ করব, তখন তো আসল আস্তে আস্তে কমে যাবে, তাই না? ঋণের টাকাটা কমে যাবে, ঋণ দায় কমে যাবে, আর আমাদের আসল বাড়তে থাকবে। এটাই বলেছে এখানে, দায় কমে যাবে, দায় কি কমে যাবে, আর আসল বৃদ্ধি পাবে। প্রতি বছর পরিশোধিত আসলের পরিমাণ বৃদ্ধি পাবে, পরিশোধিত আসলের পরিমাণ বৃদ্ধি পাবে। দেখো যে 81 ছিল, আমরা অন্য একটা অঙ্কের আলোকে দেখাচ্ছি 90। এই শোনো, দায় কমছে মানে আসল বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? তার মানে দেখো প্রশ্নটা কিভাবে তোমাদেরকে কনফিউজ করেছে। তো এই প্রশ্নের ক নম্বরে চেয়েছে চিরস্থায়ী বার্ষিক বৃত্তি কি। এই চিরস্থায়ী বার্ষিক বৃত্তি এখনই আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। অসীম সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে চিরস্থায়ী বার্ষিক বৃত্তি বলে। জ্ঞানমূলকের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আসবে তোমাদের। তাহলে চিরস্থায়ী বার্ষিক বৃত্তি কি? চিরস্থায়ী বার্ষিকী কি? হচ্ছে অসীম সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে চিরস্থায়ী বার্ষিকী বলে। অসীম সময়ের জন্য, অসীম মানে সীমানা নাই, অনির্ধারিত, আনলিমিটেড টাইমের জন্য। হয়েছে? সবার মুখস্থ হয়েছে? না, তোমরা একটু পড়ো। প্রশ্ন আছে? ওটা অ্যান্সারটা এখানে দেয়া আছে না? ক নম্বর অ্যান্সারটা পড়ো, সবাই পড়ো। চিরস্থায়ী বার্ষিকী কি বলেছে? চিরস্থায়ী বার্ষিকী বা চিরস্থায়ী বৃত্তি। ওকে, একই কথা। কে বলতে পারবে আমাকে এই প্রশ্নটার অ্যান্সার? চিরস্থায়ী বার্ষিক বৃত্তি কি বা চিরস্থায়ী বার্ষিকী কি বলবে? লামিয়া বলো, বলো, আরেকটু পড়ে নাও, বলো ফাবিয়া। নগদ প্রবাহের ধারাকে চিরস্থায়ী বার্ষিকী বলে। নগদ প্রবাহের ধারা অসীম সময়ের জন্য, আমরা আনলিমিটেড সময়ের জন্য একটা নগদ অর্থ জমা করব আমরা, হ্যাঁ, এটাকে বলছে চিরস্থায়ী ধারা। ঠিক আছে? কোনো সময় দেয়া নেই, 5 বছর 10 বছর, এই জন্য এটাকে চিরস্থায়ী বলে। এই তাহলে আমার দিকে তাকাও, যেহেতু কোনো সময় দেন এই জন্য এটা চিরস্থায়ী বলে, যেহেতু সময় দেন এই জন্য এটাকে চিরস্থায়ী। বলো বৈশাখী, বলো। আর ফাবিয়া, তুমি এটা খাতা লিখে ফেলো। গুড, ভেরি গুড, সুন্দর হয়েছে, তুমিও খাতা লিখে ফেলো। হ্যাঁ, লামিয়া। গুড, সুন্দর হয়েছে, লামিয়া লিখে ফেলো। সাবা, আনিকা, কে বলবে? অসীম সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে চিরস্থায়ী বার্ষিকী বা বৃত্তি বলে। হ্যাঁ, গুড, সুন্দর হয়েছে, খাতা লিখে ফেলো। অসীম সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে চিরস্থায়ী বার্ষিকী বলে। গুড, খাতা লিখে ফেলো, ক নম্বরতে এটা লিখে ফেলো। আমরা ক খ ক্লাসে একটু রপ্ত করে ফেলবো, যেন আমাদের পরীক্ষায় ক খ যেন সমস্যা না হয়।
হয়েছে? সবার লেখা শেষ হয়েছে? খ নম্বরটা পড়ো বৈশাখী। কার্যকরী সুদের হার। ছেলেমেয়েরা, কার্যকরী সুদের হার তোমাদের মনে আছে? কার্যকরী সুদের হার এর ইংরেজি সংক্ষেপ ফর্মটা কি? EAR। বলো কি? EAR অথবা কি বলো? EIR। কি কথা? একই কথা। ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। হ্যাঁ, ঠিক আছে, এটাকেই কার্যকরী সুদের হার বলে। তাহলে এটা একটু পড়ে ফেলো। ছেলেমেয়েরা একটু আমার দিকে তাকা, এটা একটু বোঝার ব্যাপার আছে। কার্যকরী সুদের হার, কার্যকরী সুদের হার। ছেলেমেয়েরা লক্ষ্য করো, খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। এখানে প্রশ্ন কি বলেছে? কার্যকরী সুদের হার কাকে বলে? উদাহরণ দাও। কার্যকরী সুদের হার কাকে বলে? উদাহরণ দাও। আমরা জানি যে কার্যকরী সুদের হার হচ্ছে EAR, এফেক্টিভ অ্যানুয়াল রেট অথবা এফেক্টিভ ইন্টারেস্ট রেট। ছেলেমেয়েরা শোনো, ধরো ফর এক্সাম্পল আমরা কোন একটা ব্যাংক থেকে 12% সুদে ঋণ নিয়েছি 5 বছরের জন্য। কত বছরের জন্য? 5 বছরের নিয়েছি। আর বলছে যে এই মানে মাসিক, মান্থলি, কি বলেছে বলতো? বলছে মাসিক ভিত্তিতে সুদ ধার্য করা হয়, মান্থলি বলেছে। হ্যাঁ, এখন ছেলেমেয়েরা খুব ভালো করে একটু শোনো, কত বছরের জন্য নিয়েছি? ফর এক্সাম্পল 5 লক্ষ টাকা আমরা 5 বছরের জন্য ঋণ নিয়েছি। 5 লক্ষ টাকা 12% সুদে 5 বছরের ঋণ নিয়েছি, আর এটা মাসিক ভিত্তিতে। ছেলেমেয়েরা যেহেতু মাসিক ভিত্তিতে বলেছে, তাহলে কি মাসিক বলতে কি এম বা চক্রবৃদ্ধি আসবে নাকি আসবে না? আসবে। ছেলেমেয়েরা শোনো, তোমাকে ব্যাংক বলেছে 5 লক্ষ টাকা আপনি নেন, বার্ষিক 12% সুদ দেন, কিন্তু যখন তুমি সুদ দিতে যাচ্ছ তখন দেখো কি কিছু সুদের হার বেড়ে গিয়েছে। তোমার সাথে ব্যাংকের একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, ঝগড়ায় পর্যায়ে চলে যাচ্ছে। তুমি বলছো যে হ্যাঁ, আপনি যখন আমি ঋণ নিয়েছি তখন বলছিলেন যে 12%, আর এখন বেশি দিচ্ছি কেন? ছেলেমেয়েরা ভালো করে শুনবে। প্রকৃত সুদের হার, বলো কি? এই প্রকৃত সুদের হার বৃদ্ধি পায় ওই চক্রবৃদ্ধির কারণে। এই ভালো করে শোনো, বলতো প্রকৃত সুদের হার বৃদ্ধি পায় কিসের কারণে? চক্রবৃদ্ধির কারণে। আমরা আমাদের যখন আমরা ঋণ গ্রহণ করি, ওই ঋণের হার এবং প্রকৃত সুদের হার এক থাকে না, বৃদ্ধি পায়। এমসিকিউ আসবে যে এই প্রকৃত সুদের হার বৃদ্ধি পায় কিসের কারণে? চক্রবৃদ্ধির কারণে। তুমি যদি এই অঙ্কটার AR করো, দেখবে যেখানে 12% না, হয়তো 12.6, 7, 8, 9% চলে আসবে, কারণ এই যে চক্রবৃদ্ধির কারণে সুদের হার বৃদ্ধি পায়। আসলে কি তাহলে ব্যাংক আমাদের সাথে ফ্রড করছে নাকি ঠিক আছে? ঠিক আছে, আমরা না বুঝে আমরা ওই যে বার্ষিক সুদে রাজি হয়ে গিয়েছি। যখন আমরা ঋণ নেবো তখন আমরা বিষয়টা বুঝবো না, তখন না বুঝে যখন আমরা ঋণ নিয়েছি এখন দেখি যে আসলে 12% না, 12% বেশি হয়ে যাচ্ছে। কিসের কারণে? চক্রবৃদ্ধির কারণে। প্রকৃত সুদের হার বৃদ্ধি পায় কিসের কারণে? চক্রবৃদ্ধির কারণে। ওকে, আচ্ছা, তাহলে প্রথম লাইনটা বলো তো আমাকে একটু। হ্যাঁ, আর শোনো, এই যে 12% সুদের হার, এটা হচ্ছে নামিক সুদের হার। এটা কি বলে? নামিক সুদের হার, মনে রাখবে। তাহলে নামিক সুদের হার আর প্রকৃত সুদের হারের পার্থক্যের কারণ কোনটি? এমসিকিউ আসবে। নামিক সুদের হার এবং প্রকৃত সুদের হারের পার্থক্যের কারণ কোনটি? চক্রবৃদ্ধি। পার্থক্যের কারণ কোনটি? চক্রবৃদ্ধি। ওই যে মান্থলি 12। ঠিক আছে, আবার বলতে লামিয়া, প্রকৃত সুদের হার আর কার্যকরী নামিক সুদের হার আর কার্যকরী সুদের হারের পার্থক্যের কারণ কোনটি? চক্রবৃদ্ধি। ক্লিয়ার? পারবে নাকি পারবে না? পারবে। বলতো নামিক সুদের হারের পরিমাণ বেশি হয় না প্রকৃত সুদের হারের পরিমাণ বেশি হয়? প্রকৃত সুদের হারের পরিমাণ বেশি হয়। নিচের কোনটি সুদের হারের পরিমাণ কম হয়, নামিক নাকি প্রকৃত? নামিক। পারবে নাকি পারবে না? তাই এবার বলো সাবা, কোন কারণে প্রকৃত সুদের হার বৃদ্ধি পায়? চক্রবৃদ্ধির কারণে। ওকে, আর আমরা জানি যে একাধিক চক্রবৃদ্ধিতে কি থাকতে পারে? দৈনিক থাকতে পারে, সাপ্তাহিক থাকতে পারে, পাক্ষিক থাকতে পারে, মাসিক থাকতে পারে, তাই না? দ্বিমাসিক থাকতে পারে, একমাসিক থাকতে পারে, অর্ধমাসিক, ষান্মাসিক থাকতে পারে। তখন এম এর মান চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে বলো তোমরা লাইনটা মুখস্থ হয়েছে সবার? তারপর আমরা পরের প্রশ্ন যাবো। এই লামিয়া একটু পজ দিয়ে দাও, ভিডিওটা পজ। তো ছেলেমেয়েরা, আমরা এতক্ষণ চিরস্থায়ী বার্ষিক বৃত্তি আলোচনা করলাম। কার্যকরী সুদের হার বলতে কি বোঝায় সেটা আমরা আলোচনা করলাম। এবার আমাদের এই প্রশ্নের গ নম্বর বলছে, উদ্দীপকের জনাব রিয়াদের ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করো। ছেলেমেয়েরা সবাই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করতে যাচ্ছি। এই আমার দিকে তাকাও সবাই। এই বলো, এই ঋণের কিস্তি বা বৃত্তি বা ডিপিএস, এগুলো কি কথা? একই কথা। শোনো ছেলেমেয়েরা, মানে অ্যানুইটি, ইংরেজি শব্দটা কি বোঝায়? অ্যানুইটি।
আমাদের যদি অ্যানুইটি অর্থাৎ বৃত্তি, সুদের হার এবং মেয়াদ মানে এন, এই বৃত্তি মানে অ্যানুইটি, বলো বৃত্তি মানে অ্যানুইটি, বৃত্তি, কিস্তি, ডিপিএস মানে কি অ্যানুইটি, আর সুদের হার হচ্ছে আই, সুদের হার কি আই, আর মেয়াদ হচ্ছে এন, তাই না? এই তিনটা বিষয় বের করার জন্য আমাদের প্রশ্ন যদি বর্তমান মূল্য থাকে তাহলে আমাদের বর্তমান মূল্য সূত্র অ্যাপ্লাই করতে হবে। প্রশ্ন যদি ভবিষ্যৎ মূল্য থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ মূল্য অ্যাপ্লাই করতে হবে। প্রশ্ন যদি বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ মূল্য অ্যাপ্লাই করতে হবে। কোনটা, কয়টা নির্ণয়ের ক্ষেত্রে? তিনটা নির্ণয়ের ক্ষেত্রে। বলো অ্যানুইটি মানে বৃত্তি, সুদের হার, মেয়াদ। বলো এই বৃত্তি, সুদের হার, মেয়াদ সাধারণত প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু থাকলে আমরা ফিউচার ভ্যালু সূত্র অ্যাপ্লাই করি। প্রশ্নে ফিউচার ভ্যালু থাকলে সাধারণত আমরা কি করি, প্রেজেন্ট ভ্যালু সূত্র অ্যাপ্লাই করি না। কিন্তু এই বৃত্তি বা কিস্তির পরিমাণ, সুদের পরিমাণ এবং মেয়াদের পরিমাণ থাকলে প্রশ্নে যদি প্রেজেন্ট ভ্যালু তথ্য দেওয়া থাকে তাহলে সূত্রটা অ্যাপ্লাই করি প্রেজেন্ট ভ্যালু। প্রশ্ন যদি ফিউচার ভ্যালুর তথ্য দেওয়া থাকে তাহলে সূত্রটা অ্যাপ্লাই করবো ফিউচার ভ্যালু। প্রশ্ন যদি প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু দুটোই দেওয়া থাকে তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করবো ফিউচার ভ্যালু। সূত্র অ্যাপ্লাই করবো। বসে কি কথাটা একটু আমাকে বুঝে বলো তো আবার। গুড, বলো ফাবিয়া চৌধুরী। বলো রামিয়া। বলো তারপর করো। ছেলেমেয়েরা এসো, দেখো আমরা এখন এই প্রশ্নে যাচ্ছি। আমাদের এই প্রশ্নে বলেছে যে জনাব রিয়াদ শ্যামলী ব্যাংক লিমিটেড থেকে 9% সুদে 1,15,000 টাকা ঋণ গ্রহণ করেছেন। এই ঋণ গ্রহণ করেছেন, ঋণ গ্রহণ করেছেন, এটা প্রেজেন্ট ইনফরমেশন না ফিউচার ইনফরমেশন? প্রেজেন্ট। এই জন্য দেখো, আর যেহেতু বলেছে যে কিস্তির পরিমাণ, এই জন্য আমরা অ্যানুইটি সূত্র অ্যাপ্লাই করেছি, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্র অ্যাপ্লাই করেছি। এই যাদের এই সূত্রটা মুখস্থ নাই তারা এখন অবশ্যই মুখস্থ করবে। a into 1 minus 1 divided by 1 plus I whole power n divided by I। সবার মুখস্থ আছে? আমি কিন্তু এখনই ধরবো সবাইকে, তাড়াতাড়ি মুখস্থ করে ফেলো। বলো সামি, সামি এই সূত্রটা বলো। 1 minus 1 by হচ্ছে 1 plus I power n by আবার হচ্ছে I। গুড, পোশাকি বলো সূত্রটা। a into 1 minus 1 divided 1 plus I power n divided I। বসে ফাবিয়া। is equal a into 1 minus 1 by 1 plus I power 1 by I। লামিয়া। is equal a into 1 minus 1 by 1 plus I power n by I। PV equal a into 1 minus 1 divided 1 plus I to the power n divided I। বলো PV equal 1 into 1 minus 1 PV equal PV equal 1 a into 1 বলছো, হ্যাঁ a into তারপর হচ্ছে 1 minus 1 divided 1 plus হচ্ছে I power n divided I। গুড, হয়েছে? সবাই পারবে নাকি পারবে না? আচ্ছা বলো তো ছেলেমেয়েরা, কেন আমরা এখানে তো ঋণ গ্রহণ করেছে, এখানে তো প্রেজেন্ট ভ্যালু তথ্য দেওয়া আছে, আমরা কেন প্রেজেন্ট ভ্যালু সূত্র অ্যাপ্লাই করেছি অ্যানুইটির? কারণ আমরা বলেছি যে অ্যানুইটি আই এবং এন এর সূত্র বের করার ক্ষেত্রে যেই তথ্য থাকবে সেই তথ্যই সূত্রটা বের করব। হয়েছে? আচ্ছা বলো তো, আমাদের কিন্তু এখানে কিস্তি বলেছে, তার মানে এটার মান বের করতে হবে। আমাদের এই প্রেজেন্ট ভ্যালুর মান দেয়া আছে, প্রেজেন্ট ভ্যালুর মান দেয়া আছে। আমরা এখন যাচ্ছি, হ্যাঁ সবাই মনোযোগ সহকারে আমার সাথে আগাবে। একটু পজ করো তো বাবা। হ্যাঁ ছেলেমেয়েরা দেখো, সবাই আমি শেষ করবো তোমরাও শেষ করবে, কেউ দেরিতে যেন না হয়। হ্যাঁ এসো ছেলেমেয়েরা, আমাদের এই প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু কত টাকা আমরা ঋণ গ্রহণ করেছি? বসা 1,50,000 হিসাব ছিল। অনেকে ছিল না তো, অনেকে ছিল, যারা করেছো তারা আমাকে খাতা দেখাবে। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। এটা কি বলো?
প্রেজেন্ট ভ্যালু। ওকে, ঠিক আছে। আচ্ছা এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? এর মান। এই জন্য আমরা এখানে বসালাম, এখানে আমরা দাগ দিলাম, এখানে 1 দাগ দিব, এখানে 1। এই আয়ের মানটা কত? 0.09। প্রশ্ন দেখে বলো, প্রশ্ন দেখে বলো। একটা কোন দিতে না 8 হবে। দেখ 8 ঠিক আছে। প্রশ্ন কত পার্সেন্ট সুদের? 9%। 9 কে 100 দিয়ে ভাগ দিলে কত আসে বলো? আর মেয়াদ কত বছর? দুইটাতে একটা 5 বছর। মেয়াদ 5 হয়েছে। আচ্ছা আর আয়ের মান আবার কত? 0.09 হয়েছে। ছেলেমেয়েরা খুব ভালো করে শোনো, আমরা প্রথম লাইনে সূত্র লিখেছি, দ্বিতীয় লাইনে আমরা মান বসিয়েছি, এবং তৃতীয় লাইনে এসে খুব গুরুত্বপূর্ণ একটা কথা শোনো সবাই। ছেলেমেয়েরা আমরা প্রথমে এই অংশটুকুর কাজ করব। কোন অংশটুকুর কাজ করব? শুধু এই অংশটুকু। এই যে 1 লিখলাম মাইনাস এই অংশটুকুর মানটা কত আসে বলো? 0.649993। দশমিকের পরে 5টা সংখ্যা নিব। হ্যাঁ, আমাকে বুঝতে পেরেছো তো? শুধুমাত্র এই অংশটুকুর কাজ করবো আমরা। বসে কি ক্যালকুলেটরে করো। 1 divided 1 plus I divided n এই এতটুকুর কাজ করে আমাকে জানাও। স্যার একবার করলে কি কিছু হবে স্যার? না না, একটু ভেঙে করা উচিত। 3 মাসের ম্যাথ তো বলো, তাতেও সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে করো। বলো কত আসছে? 0.64 কত? 64 হ্যাঁ 3। আচ্ছা 1 2 3 4 5টা সংখ্যা নিলাম আমরা। হ্যাঁ ওকে। আচ্ছা তারপরে নিচে হচ্ছে 0.09 হয়েছে। এবার এটা বিয়োগ করো, বিয়োগ করে ভাগ দিয়ে দাও। তাহলে আসে এটা একবারে করে দাও, সমস্যা নেই। তাহলে আসে 3.88966। 1,50,000 সমান a ইনটু কত আসে এখানে? 3.88966। 3.88 হ্যাঁ 966 হয়েছে। এতটুকু কি সবাই বুঝতে পেরেছো? বলো কার কোথায় সমস্যা আছে? ছেলেমেয়েরা এখানে একসাথে করতে গেলে অনেক সময় ভুল অ্যান্সার আসে, এই জন্য আমি বলছি যে এই কয়েকটা লাইন তোমরা করবে সব সময়। একসাথে অ্যান্সার করতে গেলে এখানে কি আসে? ভুল আসে। এখানে দুইটা ভাগ, তো এখানে একবার ভাগ, এখানে একবার ভাগ। ওকে, এবার আমরা পার্শ্ব পরিবর্তন করতে পারি না? আচ্ছা তাহলে আমরা পার্শ্ব পরিবর্তন করে এই পাশে নিয়ে আসি এটাকে। 3.889666 তাই না? আর এখানে 1 লক্ষ কত? 50,000। এবার আমরা দেখো ছেলেমেয়েরা এটাকে এই পাশে রাখবো, আর এটা এখানে গুণ আকারে আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? ভাগ। এই 1,50,000কে আমরা উপরে রাখবো, আর ভাগ কত? 3.889666 কত আসলো? অতএব 38,000 বলো। আচ্ছা 564 দিয়ে দিলাম, আর দশমিকের পরে মান নিলাম না, কারণ আমরা ঋণ পরিশোধ সূচি করবো, তো ওখানে দশমিক নিলে ঝামেলা হয়ে যাবে টাকা। হ্যাঁ আচ্ছা ছেলেমেয়েরা, তাহলে আমাদের গ নম্বরে চেয়েছে যে ঋণ পরিশোধ সূচি, ঋণের কিস্তি পরিমাণ নির্ণয় করো। আমরা প্রথমে গ নম্বর ঋণের কিস্তি পরিমাণ চেয়েছে, আমরা ঋণের কিস্তি পরিমাণ বের করেছি। যেহেতু ঋণটা নিয়েছি প্রেজেন্ট ভ্যালুতে, এই জন্য প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র অ্যাপ্লাই করেছি। এটা মুখস্থ করে ফেলবে। প্রথম লাইনে আমরা সূত্রের মান, প্রথম লাইনে সূত্র বসিয়েছি, দ্বিতীয় লাইনে সূত্রের মান বসিয়েছি, তৃতীয় লাইনে এসে শুধুমাত্র এতটুকু কাজ করবো, তাহলে কিন্তু আমাদের ভুল অ্যান্সার আসবে, মাইনাস চলে আসবে অনেক ক্ষেত্রে। এই জন্য আমরা একটু ভেঙে ভেঙে করবো। ব্যাস, আমাদের কিস্তি এসেছে, অর্থাৎ প্রতি বছর আমাদের কিস্তি দিতে হবে 38,564। আমরা 5 বছরের জন্য এই ঋণটা নিয়েছি। হ্যাঁ, এবার ঘ নম্বরে চলে আসি। ঘ নম্বর বলছে ঋণ পরিশোধ তালিকায় পরিশোধিত আসলের পরিমাণ প্রতি বছর বৃদ্ধি পায়। যারা রিয়াদের পরিশোধ তালিকায় প্রস্তুত উত্তরটি যথার্থ মূল্যায়ন করো। তার মানে আমাদের ঋণ পরিশোধ সূচি ছক করতে হবে। এখন ছেলেমেয়েরা আমরা এই ঋণ পরিশোধ সূচির ছকটা এখন প্রথমে মুখস্থ করবো। ছক পারলে আমরা, আমাদের অঙ্কটা খুবই সহজ। আমরা এই কিস্তির পরিমাণটা একটু রেখে দিচ্ছি,
আমাদের এখানে কাজে লাগবে 38,564। আচ্ছা বলো আমার সাথে একটু পড়ো। এই ঋণ পরিশোধ সূচির ছকটা একটু মুখস্থ করবো আমরা প্রথমে। বলো বছরের শুরুতে ঋণের পরিমাণ। ও সরি, প্রথমে হচ্ছে বছর। প্রথমে কি? বছর। বলো বছর। বছরের শুরুতে ঋণের পরিমাণ, কিস্তির পরিমাণ, সুদের পরিমাণ, আসল, বছরের শেষে ঋণের পরিমাণ। বছর, বছরের শুরুতে ঋণের পরিমাণ, কিস্তির পরিমাণ, সুদের পরিমাণ, আসল, বছরের শেষে ঋণের পরিমাণ। বলো সামি বলো। হ্যাঁ না পরে করো, আমাকে আমাকে ঋণ পরিশোধ ছকটা বলে নাও। হ্যাঁ 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 কিস্তি, আসল, সুদ, শেষে ঋণের পরিমাণ। আবার বলো সামি, আবার প্রথম থেকে বলো বাবা। বছর, হ্যাঁ ঋণের পরিমাণ, কিস্তি, সুদ, আসল, আর হচ্ছে শেষে ওই যে ওই পাশে রেখে তারা দিয়ে দিচ্ছ। না স্যার, কে সামি বলেছো? ফাবিয়া বলেছো? না স্যার, ফাবিয়া আমার দিকে তাকাও, বলো বছর। ফাবিয়া বৈশাখী বছর, আমার সাথে বলো বছর। বছরের শুরুতে ঋণের পরিমাণ, কিস্তির পরিমাণ, সুদের পরিমাণ, আসল, বছরের শেষে ঋণের পরিমাণ। ফাবিয়া বলো, তোমাকে একটু পরে জিজ্ঞেস করছি। বলো গুড। গুড। বছর বছরের শুরুতে ঋণের পরিমাণ, কিস্তির পরিমাণ, সুদের পরিমাণ, আসল আর বছরের শেষে ঋণের পরিমাণ। বলো বলো বৈশাখী। বছর বছরের শুরুতে ঋণের পরিমাণ, কিস্তির পরিমাণ, সুদের পরিমাণ, আসল, বছরের শেষে ঋণের পরিমাণ। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এসো ছেলেমেয়েরা, আমরা ঋণ পরিশোধ সূচি করছি এবং দেখবো আমাদের আসলে পরিমাণ আসলে বৃদ্ধি পায় কিনা, তাই না? আমরা 5 বছর না অঙ্কটা? 5 বছর। 1 2 3 4 আর এখানে 5। ছেলেমেয়েরা আমরা প্রথমে লিখবো বছর, বছরের শুরুতে ঋণের পরিমাণ, কিস্তির পরিমাণ, সুদের পরিমাণ, আসল আর বছরের শেষে ঋণের পরিমাণ। হ্যাঁ সবাই ছক করে ফেলো। বছর, একটু পজ করে দাও তো, মানে বড় হয়ে যাবে ভিডিওটা। ছেলেমেয়েরা দেখো আমরা এই ছকটা এঁকেছি। দেখো বছর, বছরের শুরুতে ঋণের পরিমাণ, কিস্তির পরিমাণ, সুদের পরিমাণ, আসল আর বছরের শেষে ঋণের পরিমাণ। এই ছকটা মুখস্থ করার আগে কিন্তু কেউ শুরু করবে না, সাবধান, আগে মুখস্থ করবে। আমি তো সবাইকে আবার আরেকবার জিজ্ঞেস করবো। এই সামি চৌধুরী ওরফে সেন্টু বলো। হ্যাঁ প্রথম থেকে বলো। বলো বৈশাখী বলো। ফাবিয়া চৌধুরী। লামিয়া চৌধুরী। চৌধুরী সাবা। বলো চৌধুরী আনিকা। বছর বছরের শুরুতে ঋণের পরিমাণ, কিস্তির পরিমাণ, সুদের পরিমাণ, আসল আর হচ্ছে বছর শেষে ঋণের পরিমাণ। ছেলেমেয়েরা এসো, দেখো প্রথমে কয় বছর অঙ্ক করছি আমরা? 5 বছর। আমরা লিখে দিই 1 2 3 4 এবং 5। এই কত টাকা আমরা ঋণ নিয়েছি? বসা 1,50,000। আর কিস্তির পরিমাণ আমাদের বের করেছিলাম 38,564। 38,000 পরে 7 ছিল, দশমিকের পরে 7 ছিল, যেন আমরা 1 যোগ করে দিয়েছি। 38,564। ছেলেমেয়েরা শোনো, এই কিস্তির পরিমাণটা প্রত্যেক বছর একই থাকবে। কিস্তির পরিমাণটা প্রত্যেক বছর কি থাকবে? একই থাকবে, মনে রেখো। 38,564। 38,564। হ্যাঁ আমরা এটা গ থেকে নিয়েছি। কোথা থেকে নিয়েছি? গ। এবার সুদের পরিমাণ দেখো, এই সুদের পরিমাণ প্রত্যেক বছর বছরের শুরুতে ঋণের পরিমাণ উপর বের করব। এই সুদের পরিমাণ বের করবো এটার উপর, এই বছরের সুদের পরিমাণ বের করব দ্বিতীয় বছরের ঋণের উপর,
তৃতীয় বছরটা তৃতীয় বছর, চতুর্থ বছরটা চতুর্থ বছর, বুঝতে পেরেছো না? আচ্ছা, তাহলে এবার 1,50,000 উপর কত পার্সেন্ট সুদ? 9%। কত এসেছে? ভালো করে বুঝে নিবে কিন্তু। কত এসেছে? 13,500 বসাও 13,500। এবার আমরা আসল বের করবো। আমরা কি বের করবো? আসল। খুব মনোযোগ দিয়ে শুনবে। কিস্তির পরিমাণ থেকে সুদের পরিমাণ বাদ দিয়ে ভেরি গুড সাবা চৌধুরী। এই যে কিস্তির পরিমাণ থেকে যখন আমরা সুদের পরিমাণ বাদ দিব, বলো কি থেকে? কিস্তির পরিমাণ থেকে সুদের পরিমাণ, বলো। কিস্তির পরিমাণ থেকে সুদের পরিমাণ বাদ দিলে আসল। এই তোমাদের এমসিকিউ আসবে, নিচের কোনটি আসল? তাহলে কোনটা থেকে কোনটা বাদ দিব? ক্লিয়ার? আবার বলো, কিস্তির পরিমাণ বিয়োগ সুদের পরিমাণ সমান আসল। বলো, বুঝতে পেরেছো তো? বলো আরিকা, বলো। তাহলে কিস্তির পরিমাণ থেকে সুদের পরিমাণ বাদ দিলে কি পাওয়া যায়? ঠিক আছে, তাহলে এবার বিয়োগ দিয়ে দাও। 25,064 সবার? আচ্ছা, 25,064 হয়েছে। এবার ছেলেমেয়েরা বছরের শেষে ঋণের পরিমাণ বলো, কিসের শেষে? এবার আমরা একটু লক্ষ্য করো, বছরের শুরুতে ঋণের পরিমাণ, এই বছরের শুরুতে ঋণের পরিমাণ থেকে কি বাদ দিব? আসল বিয়োগ করব। বছরের শুরুতে ঋণের পরিমাণ থেকে আসল বাদ দিলে আমরা কি পাবো? বছরের শেষে ঋণের পরিমাণ। বসাও, কত? 936। এসো, সবাই কি বুঝতে পেরেছ? এবার দ্বিতীয় বছরে এসো, এদিকে তাকাও। লামিয়া, কিস্তির পরিমাণ থেকে সুদ, হ্যাঁ করো না, খুবই সহজ। আচ্ছা, এবার কে বলতে পারবে? আনিকা, দ্বিতীয় বছরে বছরের শুরুতে ঋণের পরিমাণ কত লিখবো? ওইটা মানে কত টাকা? শেষ বছরের এর ইমিডিয়েট লাস্ট ইয়ারের যেই বছরের শেষে ঋণের পরিমাণ, সেটাই হবে তার পরবর্তী বছরের শুরুতে ঋণের পরিমাণ। 1,24,936। 1,24,936। এবার লামিয়া, এই সুদের পরিমাণ বের করবো কত টাকার উপর? গুড, হ্যাঁ, জানাম লামিয়া, তাকে বলার সুযোগ দিও। তাহলে সুদের পরিমাণ কত এসছে বের করে বলো। 11,244। এবার বৈশাখী বলো, এই আসলটা কিভাবে বের করবো? বৈশাখী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভুল হয়েছে বাবা। এই ফাবিয়া, বলে দাও আসল কিভাবে বের করবো? কি বললে? হ্যাঁ, গুড। তাহলে এবার বলো তো আমার আসল কত? জি স্যার, শেষ করছি স্যার আমি। যাই স্কুলে তো 27,320। কত? 27,320। 27,320। ছেলেমেয়েরা আমাদের প্রশ্ন বলেছে কি, এদিকে তাকাও। আমাদের প্রশ্ন বলছে আসল ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, আসলে বৃদ্ধি পাচ্ছে না? প্রথম বছর ছিল 25, তারপর বছর 27। তাহলে কথাটা যৌক্তিক জন্য কি যৌক্তিক না? যৌক্তিক, হ্যাঁ। এবার বৈশাখী, আসলটা কিভাবে বের করেছিলাম? আচ্ছা, এই বৈশাখী, বছরের শেষে ঋণের পরিমাণটা কিভাবে বের করবো? আসল মনে থাকবে তো? বলো কত? 616। পাবিয়া, তৃতীয় বছরের শুরুতে ঋণের পরিমাণ কত লিখবো? ওই আগের বছরের শেষে ঋণের পরিমাণের টাকাটা আমরা এখানে লিখে নিব, 97,616। কত? 8,085 হয়েছে। বৈশাখী, আমরা আসল কিভাবে বের করবো? গুড, কিস্তির পরিমাণ মাইনাস সুদের পরিমাণ। বলো, দেখো আমরা কি করি। হ্যাঁ বলো, কত আসছে? হ্যাঁ, 29,000। শিওর? দেখো আসল কিন্তু বৃদ্ধি পাচ্ছে নাকি পাচ্ছে না? আসল বৃদ্ধি পাচ্ছে, তাই না? দেখো এখানে আসলও বৃদ্ধি পায় আর সুদ হ্রাস পায়। সুদ কি হ্রাস পায়? তোমাদের এরকম বলতে পারে যে সুদের পরিমাণ হ্রাস পায়, এরকম একটা সূচি করো, তার মানে ওইটাই ঋণ পরিশোধ সূচি। আসলের পরিমাণ বৃদ্ধি পায়, এরকম একটা সূচি নির্ণয় করো, এটাই কি ঋণ পরিশোধ সূচি।
ঘুরে ফিরে প্রশ্ন করছে। ওকে, বৈশাখী আমরা বছর শেষে ঋণের পরিমাণ কিভাবে বের করব? বছরের শুরুতে ঋণের পরিমাণ মাইনাস আসল। গুড, কত আসে? বলো ৬৭,৮৬০। কত? ৬৭,৮৪৪। দেখো তো ৩৭ আছে। কত শেষে? ৩৭। শিওর? হ্যাঁ 837। হ্যাঁ। শেষ বছরটা গুরুত্বপূর্ণ, আমাকে দেখবে। এবার এসো, এখানে কত লিখবো? ৬৭,৭৬০। 800 না? এটা কি 67,837 না 700? 800 হবে স্যার। ওকে, এবার সুদের পরিমাণটা বলো। ৬,১০৫। সবার তাই এসছে? হ্যাঁ 6,105। বৈশাখী আমরা আসল কিভাবে বের করবো? কিস্তির পরিমাণ মাইনাস সুদের পরিমাণ। গুড, দাও। 32,459 হয়েছে। হ্যাঁ বৈশাখী আমরা বছরের শেষে ঋণের পরিমাণ কিভাবে বের করবো? বছরের শুরুতে ঋণের পরিমাণ মাইনাস আসল। গুড, হ্যাঁ, কত আসে? 35,578। গুড। এসো, শেষ বছরটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক আছে এখানে। 35,578। 35,578। ছেলেমেয়েরা ভালো করে শোনো। ছেলেমেয়েরা শেষ বছরে এসে আমরা সুদের পরিমাণটা বের করব না, কারণ সুদের পরিমাণ এখানে 2-4 টাকা, 10 টাকা, 20 টাকা পার্থক্য হতে পারে। শেষ বছরে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে বছরের শুরুতে ঋণের পরিমাণ, এটা আমরা আসলের জায়গায় বসিয়ে দিব। আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? দেখো, শেষ বছরে এসে আমরা কি করব, এই বছরের শুরুতে ঋণের পরিমাণটা আগে কোথায় বসাবো? আসল। আসলের জায়গায় বসাবো। এবার আমরা কি করব, এই ঋণের বছর শুরুতে ঋণের পরিমাণ থেকে কিস্তির পরিমাণ বাদ দিয়ে যে টাকা থাকে, কোনটা বড়, এটা না এটা বড়? এই টাকাটা আগে ক্যালকুলেট তুলবো, এখান থেকে এটা বাদ দিয়ে যে টাকা থাকবে সেটা আমরা সুদের পরিমাণে বসাবো। দেখো, তার মানে কি আমরা লাস্ট ইয়ারে সুদের পরিমাণ বের করছি নাকি বের করছি না? কারণ বের করছি না এই জন্য, কারণ এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই আসলের উপর বের করলে এটা থেকে এটা বাদ দিলে এখানে জিরো আসবে না, আমাদেরকে শেষ বছরে জিরো বানাতে হবে। ও এটা কেন, এই কৌশলটা কেন আমাদের শেষ বছর কি বানাতে হবে? কারণ ঋণ পরিশোধ করেছি জিরো হয়ে যাবে, কিন্তু এখানে অনেক ক্ষেত্রে জিরো আসে না। তাহলে কত আসে? 38,564 থেকে 35,578 বাদ দাও। 2800 কত? 986। ছেলেমেয়েরা এবার তুমি লক্ষ্য করো, এবার তুমি যদি এই বছর শুরুতে ঋণের পরিমাণ থেকে এটা একই আসলো না, দেখো তো, তাহলে এটা বাদ দিলে এখানে কি আসবে? জিরো। এই জন্য শেষ বছরটা খুব ইম্পর্টেন্ট। শেষ বছর আমরা সুদ বের করবো না। আবার দেখো, শেষ বছরের কাছে আবার দেখো, শেষ বছরের প্রথমে ঋণের বছর শুরুতে ঋণের পরিমাণটাই কি করবো আমরা? কোথায় বসাবো? আসলে বসাবো। আসলে বসানোর পর এটা থেকে এটার যে পার্থক্য সেটাই আসবে হচ্ছে সুদের পরিমাণ শেষ বছরে, এটাকে জিরো করার জন্য। ছেলেমেয়েরা যারা এতক্ষণ ধরে আমাদের ক্লাসটা দেখেছো, শেষ বছরটা আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। আমরা তোমাদেরকে কমেন্টসে এই প্রশ্নটাও দিয়ে দিও, পাশাপাশি এইচডব্লিউর জন্য একটা প্রশ্ন দিব, তোমরা এটা করে ফেলবে ইনশাআল্লাহ, আর আমাকে ছবি পাঠিয়ে দিবে। অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।